হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে ওরা। কিছুটা দূরে সোফায় বসে ওরার দিকে তাকিয়ে পানির বোতলে চুমুক দিল আবির। কিছু সময় পর ওরার জ্ঞান এলো, মৃদু স্বরে রাঙিয়ে উঠল। আবির উঠে গেল ওরার কাছে। ওরা চোখ মেলল, আবিরকে দেখে ছিটকে দূরে সরে গেল। আবির সেটা রাগান্বিত দৃষ্টিতে দেখল। ওরা হতভম্ব হয়ে গেল। আরিফ, তুমি? আমি কোথায়? আমার কাছে ফুল। তোমার কাছে মানে? আমার বিয়ে আজ আরিফ। আর্তনাদ করে উঠল ওরা। আবির ওরার হাত ধরে কাছে বসালো, গোল দেশে ঠোঁট ছুঁয়ে বলল, জান, বিয়ে, আমাদের বিয়ে। অন্য কারো হওয়ার কথা ভুলে যাও, তুমি আমার। ওরা জোর করে সরে এলো, ক্ষুব্ধ হয়ে বলল, আরিফ, ভালো হচ্ছে না, আমাকে বাড়ি দিয়ে আসো। তুমি অন্য কাউকে বিয়ে করবে? আমি কি চেয়ে চেয়ে দেখবো? চেঁচিয়ে উঠল আবির। দাঁড়িয়ে পড়ল বিছনা ছেড়ে। ওরা শান্ত দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকালো, বলল, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আরিফ। তুমি তোমার মতো, আমি আমার মতো। আরও কিছু বলতে যাচ্ছিল ওরা, তবে কাঁচ ভাঙার বিকট শব্দে কেঁপে উঠল। কথা ওখানেই থেমে গেল। দৃষ্টি স্থির হলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো কাছের। আবির গিলাস ছুঁড়ে মেরেছিল নিচে। নিজেকে শান্ত করতে উল্টো দিকে ফিরে নিচের ঘাড়ে হাত বোলালো আবির। এরপর ওরার দিকে ফিরে পড়ল। আমাদের সম্পর্ক শেষ হয়নি ওরা। তুমি আমার মতামত না নিয়েই সব শেষ বলে চলে আসলেই সম্পর্ক শেষ। আমি বাড়ি যাব, বাবা মা অপেক্ষা করছে। বলে উঠে দাঁড়ায় ওরা। দরজা দিকে পা বাড়ায়। এক কদম এগোতে আবির শক্ত হাতে নিজের দিকে টেনে নিয়ে এলো ওরাকে। মেজাজ তার তুঙ্গে, তবু ওরার দিকে এগিয়ে করুণ স্বর একবার প্রশ্ন করলো, তুমি কি আদেও কখনো আমায় ভালোবেসেছিলে ওরা? ওরা মেরে গেল। কিছু বলতে পারছে না, বলতে চাইছে, তবু যেন মুখ থেকে শব্দ বের হলো না। ওরা চোখ বন্ধ করে শ্বাস ফেলল। আবির বলল, তোমায় আমি বিয়ে করব, হাজি বিয়ে করব, লুকিয়ে চুরিয়ে না, সবার সামনেই। ওরা চোখ বড়সড় করে তাকালো। কি বলে আবির, বিয়ে করবে? তাও সবার সামনে, কিভাবে? ওরা কিছু বলতে দিল, আবির সময় দিল না। টেবিলের উপরে থাকা ব্যাগ নিয়ে ওরার হাতে ধরিয়ে পড়ল। বিয়ের শাড়ি আছে, বাকি জিনিস আছে, পরে নাও। ওরা নিচের দিকে তাকালো। তার গায়ে বিয়ের শাড়ি। আজ তার বিয়ে ছিল, পার্লারে সাজতেও এসেছিল। রাস্তাটা দুপুরের দিকে হওয়ায় শুনশান ছিল। বেরিয়ে পার্লার থেকে সামনে দাঁড়াতে একটা গাড়ি সামনে এলো। আর মনে পড়ল না তারপর এখানে সে। বাবা মা নিশ্চয় চিন্তা করছে। ভাবতেই ঠোঁট ভেঙে আসতে চাইল। সামলালো নিজেকে। জোর দেখিয়ে লাভ নেই, আবিরকে চেনা লাভ নেই। ওরা থমথমে সরে বলল, গায়ে অলরেডি শাড়ি আছে। সেটা তুমি তোমার ওই হবু বর রিশাদের জন্য পরেছিলে, এবার আমার জন্য পরবে। আমি নিজের জিনিসকে একদম নিজের করে পেতে চাই। তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুই আমার হতে হবে, মাস্ট বি। আমি কোনো জিনিস না আরিফ। আবির এগিয়ে এলো, মুখোমুখি দাঁড়ালো, বলল, তুমি আমার, আমার নিজস্বতা। বিয়েবাড়ির লোকের যাতায়াত। ওরা আবির বাড়িতে এসে ঢুকতে আশেপাশের লোকজন ফিসফিসানি শুনতে পেল। পরিবেশ খারাপ বুঝে ওরা জলদি পায়ে ভিতরে গেল। আবিরও এলো তার পিছু পিছু। আশেপাশের লোকজন অদ্ভুত দৃষ্টিতে দেখছে আবিরের দিকে। ওরা বাড়ির ভিতরের দিকে গিয়ে দেখলো তার বাবা অনিক বসে আছেন। তার মা অরিমা কান্না করছেন। মেয়েকে দেখলেন অরিমা, তার কাছে এগিয়ে এলেন। আর ওরা, কি হয়েছে জিজ্ঞাসা করলো। অনিমা সব বললেন। কি হয়েছে? ওরা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রিশাদ, সে নাকি বাসায় চিঠি লিখে পালিয়েছে অন্য এক মেয়ের সাথে, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। রিশাদের বাবা মা প্রথমে লজ্জায় কথা বলতে পারছিল না, মুখে বলতে চাইছিল, তবু পরে সব বললেন। বারবার ক্ষমা চান। এই বয়সে এসে ছেলের জন্য মান সম্মান খাওয়াতে হবে ভাবেনি। ওরা সব শুনল, কি বলবে বুঝলো না। আবির এগিয়ে এলো, সবই শুনেছে ও। আবিরকে দেখে অনিমা অবাক হলেন। আবির বলল, আন্টি,
আমি ওরাকে বিয়ে করতে চাই। আবির অনিমার বান্ধবীর ছেলে। আবিরের মা মিনার সাথে অনিমার প্রচণ্ড ভালো সম্পর্ক। একই কলেজে পড়েছে, একই স্কুলে পড়েছে। তবে ভার্সিটিতে ওঠার পর মিনার বিয়ে হয়। ভারতে পুরো পরিবার নিয়ে সেটেল হয়। এত দূর থেকেও বন্ধুত্বে তাদের একটু ফাটল ধরেনি। অনিমা ওরার সাথে আবিরের বিয়েতে এক পায়ে যেন রাজি। এই আসরে মেয়ের বিয়ে দিতে না পারলে ভবিষ্যৎ বিয়ে দিতে আর পারবে কিনা সন্দেহ। প্রতিবেশীরা তো আছেই, মেয়ের নামে আজে বাজে কথা রটিয়ে বেরোবে, চরিত্রের কালি লাগাবে। অনেক সব দেখলো, পাথর হয়ে রাজি হয়ে গেল এক বাক্যে। ওরা হতভম্ব, ভেবেছিল বাড়িতে এসে কিছু করবে, এমন আর আবিরকে বিয়ে করতে হবে। তবে পরিবেশ প্রতিকূল যাবে তাকে জানতো। আবির বক্র হাসল। বিয়েটা হলো। আবিরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে ট্রাফিক জিতেছে। হ্যাঁ, জিতেছেই তো। ট্রাফিক না জিতলেও ওরা কে জিতেছে? নিজের ভালোবাসাকে জিতেছে। ওরা নিজের রুমে ঢুকলো, বসে পড়ে বিছানায়। রাগে শরীরের রক্ত টকবক করছে যেন। আবির ঘরে এলো, দরজা বন্ধ করলো। আবিরকে দেখে ওরা রাগ যেন বাড়ল। জ্বলন্ত চোখে তাকালো ওরার দিকে, ক্ষিপ্ত হয়ে বলল, তোমার জন্য সব হয়েছে আরিফ, সব। আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। আবির গা ছাড়া ভাব নিয়ে চেয়ার টেনে বসলো, বলল, আমি কি করলাম? তোমার কি মনে হয়? হুম হুম, কিছু বুঝি না আমি। ফার্স্ট আমাকে পার্লার থেকে নিয়ে গেলে, এখন রিসাত বিয়েতে এলো না। যেই ছেলে বিয়ের কয়দিন আগে পর্যন্ত গদগদ ভাব নিয়ে থাকতো, সেই ছেলে এভাবে বিয়ে ছেড়ে পালাবে? সেটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য শুনি? আবির হেসে ফেললো এবার, বলল, আগের মতোই আছো ওরা, একটুও পাল্টাও নেই। আরিফ, আবির উঠে এসে ওরার পাশে বসলো। ওরার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আমার ওরাকে অন্য কারোর কিভাবে হতে দেই? তুমি আমার ছেলে, ফিউচারেও আমারই থাকবে। এবার থামলো, উঠে দাঁড়ালো বিছনা ছেড়ে, বলল, আন্টি, আঙ্কেলের সাথে কথা হয়েছে, কয়েকদিনের মধ্যে আমরা ইন্ডিয়া ব্যাক করছি। আবির ও ওরার পরিচয় হয় ভারতে। ওরা ইন্ডিয়ায় পড়াশোনার জন্য আবিদের বাড়িতে থাকবে, এমনটাই কথা হয়েছিল মিনার সাথে অনিমার। অনিমার মেয়েকে ওখানে পাঠানোর কথা বলতেই মিনা এক বাক্যে রাজি হয়ে যায়। একই বাড়িতে থাকতে ধীরে ধীরে দুজন দুজনের প্রতি দুর্বল হয়, প্রেম নামক সম্পর্কে জড়ায়। সব ঠিকঠাক চলছিল। একদিন আবির ও ওরা আবিরের এক বন্ধুর বাড়িতে যায়। ওখানে আবির বাকি বন্ধুরা আসে। ছোটোখাটো পার্টি করবে তারা, যে যার প্রেমিক প্রেমিকার সাথে করে এনেছে। একসময় সকলে ড্রিঙ্কস অব্দি করে। এক পর্যায়ে মাত্রাতিরিক্ত নেশায় মত হয়ে পড়লো ওরা। আমি নিজেকে কিছুটা হলেও সামলে নিতে পারছিল তখন। এক পর্যায়ে নিজের মধ্যকার উত্তেজনা চাপা দিতে না পেরে একে অন্যের ঘনিষ্ঠ হয়, আর ঠিক একে জায়গায় এসে তারা ভুল করে ফেলে। অবিবাহিত দুজনের ঘনিষ্ঠতার স্বরূপ 2 মাস পর ওরা জানতে পারে সে গর্ভবতী। ভয়ে রক্ত হিম হয়ে গিয়েছিল তখন ওরার। মা বাবা জানলে কি করবে? নির্ঘাত মেরে ফেলবে, নয়তো ত্যায্য সন্তান করবে। অনিমা আর মিনার বন্দিত ফাটল ধরবে নিশ্চয়। আর আবিরকে জানালে আবির যদি অস্বীকার করে এসব, তখন সব চিন্তা একসাথে গ্রাস করছিল ওরাকে। বাবা ওকে এখন বিয়েও দেবে আবিরের সাথে। আবির পড়াশোনা শেষ করছে, এখন এক প্রকার বেকারই বলা চলে। এমন ছেলেকে কে মেয়ে দেবে? আবিরের বাবা ছেলেকে পারিবারিক ব্যবসায় হাত দিতে বললেও সে কথাটা খুব একটা গায়ে মাখে না। এমন ছেলের সাথে ওরার বিয়ে কিভাবে দিবেন উনি? টানা 3 বছর আবেগে গা ভাসানোর পর হুট করে বাস্তবতা যেন মাথা চাড়া দিয়ে উঠল ওরার। কি করবে বুঝতে পারল না। আবিরকে বলার সাহস করে উঠতে পারছে না। ওরা নিজেকে সামলে কঠিন সিদ্ধান্ত নিল, বাচ্চাটা আর রাখবে না, অ্যাবর্শন করে ফেলে ওরা। বাবা ওকে এমনিতেই বিয়ে দেবে না আবিরের সাথে। শেষে গিয়ে এমনও হতে পারে তার যে কোনো একজনকে বেছে নিতে হলো। তখন 3 বছরের ভালোবাসার কাছে 24 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলতে পারবে না ও। আবিরের সাথে দেখা করে সব সম্পর্ক শেষ করে আবির তখন হতবাক হয়ে তাকিয়েছিল। কিছু বলতে পারছিল না পর্যন্ত, বুকের মাঝে ব্যথা হচ্ছিল। একটা অচেনা ভয় কাঁপছিল আবির। সেদিন কিছু বলতে পারেনি আবির, ভেবেছিল পরের দিন শান্তভাবে বুঝিয়ে বলবে ওরাকে। সেই দিন এলো না। পরের দিন জানতে পারে ওরা বাংলাদেশ চলে গিয়েছে। আবির সেদিন নিজের ঘরে আটকে বসেছিল পুরো দিন, মাথারক্ত কান্নাকাটি করছিল, যা রইল সবার অগোচরে। আবির বাবার ব্যবসায় হাত দিয়েছে। বাবা মাকে ওরার কথা জানাতে মিনা রাজি হলেও আবিরের বাবা মুখের উপর বলে দিয়েছে, ব্যবসা ধরো, নিজের টাকা দিয়ে বউকে খাওয়াবে, পড়াবে।
আমি এক পয়সাও দেব না। রাজি হলো আবির। ব্যবসা ধরলো। একদিন জানতে পারলো ওরার বিয়ের কথা। সব ফেলে বাংলাদেশে ছুটলো। তারা 1 মাস নজর রাখলো ওরার ওপর বাংলাদেশে। সুযোগ বুঝে রিশাদকে একবার মেরেছিল পর্যন্ত। অবস্থা খুব গুরুতর না হলেও রিশাদ ভয় পেয়েছিল বেশ। তার সুযোগ নিল আবির। ভয় দেখালো ছেলেটাকে। সব সময় সহজ আচরণ করতে বলল ওরার সাথে। তারপর বিয়ের দিন ওকে পালাতে বলল বাসায় চিঠি লিখে। প্রথমে রিশাদ রাজি হলো না। আবির সব খুলে বলল তাকে। এরপর কিছুটা বানিয়ে বলল ওরার নামে। রিশাদের মায়া হলো আবিরের জন্য। চরম রাগ হলো ওরার প্রতি। এত কিছু করে আবির পেল ওরাকে। বিশ্বজয়ের হাসি হাসল ও। অথচ এইসব করা আবির জানতে পর্যন্ত পারল না। ওরা তাকে না জানিয়ে তার অংশকে ধ্বংস করে দিয়েছে। নিজের ঘরে ঘুমিয়েছিল ওরা। কয়েকদিন কেটে গেছে বিয়ের পর। আবিরকে এড়িয়ে চলে এখনও কেন জানি কিছুটা অস্বস্তি হয়। অতীত মনে পড়ে যায়। এই বিষাদে ভরা অতীতও মনে করতে চায় না। তবে অতীত ভোলা কি যায়? না, অবশ্যই না। সকাল 8:23 বাজে এখন। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ছুটে গেল। পিট পিট করে দরজার দিকে তাকালো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। উঠে গিয়ে দরজা খুলে দেখলো সামনে অরিমা। পুরো কুচকে ওরা বলল, কি মা? বাহিরে আয়। কে? বাক্য শেষ করার আগে অরিমা চলে গেলেন। ওরা মায়ের পিছু পিছু গেল। ড্রয়িং রুমে এসে চমকে গেল। টেবিলে ফুলের তরা, গাঢ় লাল গোলাপ, পাশে কিছু বক্স। ও মায়ের দিকে তাকালো। উনি দুপাশ মাথা নাড়িয়ে চলে গেলেন। ওরা বুকেটটা তুলে নিল হাতে। বাকি জিনিসগুলোও নিল। রুমে এসে দরজা লাগালো। বুকের ওপর একটা ছোট্ট নোট কার্ড আছে। সেটাতে হাত দিল। রোজ, আমাকে এতখানি উপেক্ষা করে কি সুখ পাও তুমি? রেড রোজ মানে জানো তো? এর মানে ভালোবাসা, আবেগ। আজ রোজ ডে, দ্যাটস হোয়াই দিস বুকে ফর মাই প্রিমিয়াস রেড রোজ, আবির। নোটটা পড়ে ওরা থ মেরে বসে রইল। চোখ টলমল করে উঠল। এই সম্বোধন তার অনেক চেনা। অনেক বছরের সেই প্রেমময় পুরোনো ডাক নাম আবারও আর সে কাঙ্ক্ষিত ব্যক্তিটিটাকে সম্বোধন করলো। ফোনে মেসেজ ছিল তখন। ওরা চেক করলো আবিরের মেসেজ। হ্যাপি 5th অ্যানিভার্সারি হানি। অ্যানিভার্সারি? কিভাবে ভুললে ওরা? আমাদের রিলেশনশিপের আজ 5 বছর হলো। ওরা আর কিছু লিখলো না। রেখে দিল ফোন। কোনো কিছু ভালো লাগছে না। আবির ওরার বাড়িতে এলো ওরাকে নিতে। ভিসা পাসপোর্ট কিছু কাজ আছে। কাজ শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল। প্রায় 7:30 বাজে এখন। একটা রেস্টুরেন্টে বসলো ওরা। ডিনার সেরে যাবে। খাবার অর্ডার দিয়ে বসলো আবির। ওরার হাব ভাব জড়তা স্পষ্ট। আবির বলল, হানিজি ফিল করছো? না না। ওরা, আমাদের সম্পর্ক কোথা থেকে কোথায় চলে এলো, অথচ নিজের দোষটাই এখনো পেলাম না আমি। ওরা আবিরের দিকে তাকালো। চোখের দিকে তাকিয়ে পরক্ষণে চোখ সরালো। অস্বস্তি গ্রাস করছে ওকে। আবিরের সাথে থাকলে সেদিনের কথা মনে পড়ে। সেই ছোট্ট অনাগত প্রাণটার কথা মনে পড়ে। আবির ওরাকে পৌঁছে দিতে এলো। বাড়ির গলির সামনে এসে আবিরকে ওরা বাইক থামাতে বলল। গলির ভিতরে হেঁটে গেলে তার বাসা। ওরা বাইক থেকে নেমে কোনো দিক না তাকিয়ে হাঁটা ধরলো। আবির ডেকে বসলো। ওরা পিছনে তাকালে বলল, আমি যাব সাথে, মানে রাত হয়েছে, গলির ভেতর একা। দরকার নেই। ওরা চলে গেল। ওরার হাঁটতে হাঁটতে কারো হাঁটার চাপার শব্দ পেল। তার পিছু পিছু কেউ আসছে। দাঁড়িয়ে পড়ল। হাঁটার শব্দ থেমে গেল। ও আবারও হাঁটতে শুরু করলো। পায়ের শব্দ শোনা গেল। ওরা আলতো হাসলো। ও জানে এটা কে। আবির তাকে একা গলিতে আসতে দিতে ভয় পায়। নিজেও পিছু পিছু আসছে তাই। ওরাকে সেই পথ যুগলের শব্দ যেন ভরসা দেয়। সে একা নয়। রোজ, কাম, ছবি তুলবে। ওরা উচ্ছ্বাস নিয়ে দৌড়ে এলো আবিরের কাছে। আসতেই আবির হাত দিয়ে আগলে ধরলো ওকে। ওরা হেসে ফেললো। আবিরের কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। আবির হাসলো। একটা ব্রিজে দাঁড়িয়ে ওরা। আবির ছবি তোলার জন্য ওরাকে দাঁড়াতে বলল। ওরা ছবি তুললো কিছু। তারপর আবির নিজের ক্যামেরা ওর ভাই অরুণকে দিল। অরুণ বয়সে আবিরের ছোট, ওরার বয়সী। ফলে অরুণের সাথে ওরার বন্ধুত্ব সম্পর্ক গাঢ়। ওরা আশেপাশে তাকালো। ফুসকার ভ্যান দেখে আবিরের দিকে তাকালো। আবির ভুরু গোটালো। ওরা পলক ছাপটে ওর হাত ধরে তাকালো। আবির এবার হেসে ফেললো ওর বাচ্চা মতে। কাঁধ জড়িয়ে ধরে বলল, চলো ফুচকা খাবে। ওরা হাসলো। ফুচকাওয়ালা প্লেটে ফুচকা দিল।
ওরার এক সাইড দাঁড়ালো। নিজের প্লেটে ফুচকা শেষ করে ওরা আবিরের দিকে তাকালো, তারপর ওর প্লেটের দিকে। আবির তাকালো ওরার মুখের দিকে, নিজের প্লেটের দিকে তাকিয়ে ওরার দিকে তাকিয়ে বলল, এখান থেকে খাবে রোজ, বাট এগুলো তো ঝাল। তুমি খাও না তো ঝাল? একটা খেলে কিচ্ছু হবে না। বলতে বলতে আবিরের প্লেট থেকে নিয়ে একটা ফুচকা মুখে দিল। এরপর ঝালে মুখ চোখ খিচে ফেললো। আবির হেসে ফেললো। ওরা ফুচকা খাচ্ছে, আবির তাকে দেখছে। মক্ষম সময়টা অরুণ লুটে নিল প্রায়। ক্যামেরায় ক্যাপচার করলো। ওরা সেটা খেয়াল করে অরুণের মাথায় চাটি মারলো, বলল, কাজ নেই আর না? অরুণ কিছু বলতে গেলে ভাইয়ার চোখ রাঙানিতে থামলো, মুখ বাঁকিয়ে বলল, তোমার রোজ কিছু করলে দোষ নেই, আমি কিছু করলাম না তাতে দোষ? তুই আর ও এক। তা হবে কেন? সে আমার সদ্যীয় ভাবি। ব্যঙ্গতক স্বরে বলল অরুণ। ওরা বড় ধরনের ভাব নিয়ে বলল, ভাবিকে সম্মান দিতে হয় জানিস না? তা জানবো না ভাবি? আসেন সালাম করি। কই আপনার পা দুটো দেখিয়ে কৃপা করুন আমায়। অরুণের কথা শুনে ওরা চোখ মুখ খিচেই বলল। সর। আবির ও অরুণ হেসে ফেলল। ওরাও হাসলো। অতীতের স্মৃতি স্মরণ করে বেতুতুর হাসলো ওরা। কথার সম্পর্ক কথায় এসে ঠেকেছে। রুমের দেওয়ালে তাকালো, বড় করে টাঙানো সেই ছবি। ফুচকার সেই পুরনো স্মৃতির ছবিটা দেখেই মনে পড়ল। বুকে জ্বলন যেন এত বাড়লো, চোখ বেয়ে জল করলো। বুকে হাত রেখে বিছনায় বসলো। আবিরের ঘরে সে এখন ভারতে এসেছে কাল তারা। বাড়ি এসে ঘুমে ঢলছিল বলে অত কিছু খেয়াল করেনি। এখন ঘুম ভেঙে যাওয়ার পর তারপর ছবিটা খেয়ালে এলো ভালো করে। ওর মনে হলো ও আবিরকে ঠকিয়েছে। আদৌ কি সে আবিরকে ঠকিয়েছে? হয়তো হে। তবে ওর কি করার ছিল? একটা ফুলের মাসুল হিসাবে এতগুলো সম্পর্ক নষ্ট করতেও পারত না। তবু মনে হয় সে ফুল, কোথাও একটা ফুল। এখনো অবধি সেই বাচ্চার কথা মনে করে ওর মন খারাপ হয়, যার ঠিকঠাক অস্তিত্ব গড়ে ওঠার আগেই ওরা সেটা নিজের হাতেই ধ্বংস করে দিয়েছে। এই যে পাষাণ হৃদয়ের নারী, শুনুন, আমার থেকে দূরে থেকে আমাকে এই মৃত্যুসম যন্ত্রণা সহ্য করিয়ে কি শান্তি পাচ্ছেন আপনি? অভিমান অভিযোগপূর্ণ বার্তাটা পড়ে হেসে ফেলল ওরা। লিখল, তো প্রেমিকার বিরহে কি সাহিত্যিক হয়ে গেছেন? হুম হুম। প্রেমিকার জন্য সাহিত্যিক হতে দোষ কই? আপনি সাহিত্যিক চর্চা করছেন আর বাবা আমার বিয়ের পাত্র দেখা শুরু করেছে। এমন কথায় যেন আবিরের মজা করার ভাব উবে গেল। আতঙ্কিত হয়ে দন্ত হাতে লেখল, ওরা সত্যি? জি। কিছু সময় নীরবতা। কোনো বার্তা এলো না যখন ওরা অস্থির হলো। এবার লিখল, আরে আরিফ, কই তুমি? মজা করছিলাম, বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে না আমার। এতক্ষণে প্রতি উত্তর এলো, ওহে পাষণ্ডী নারী, আপনি এমন করতে পারিলেন? আমি আপনার বিবাহের প্রস্তুতি নিয়াতেছিলাম, আপনি তো সম্পন্ন করিতে দিলেন না। এটা কিভাবে করিলেন আপনি? আপনার এহেন কর্মে আমি অভিশাপ বর্ষিত করিলাম আপনার উপর। ইহকালে এই আবির নামক পুরুষ ব্যতীত কাউকে আপনি বিবাহ করিতে পারিবেন নহে। ওরা চমকানোর কথা থাকলেও সে চমকালো না। সে এসব অভ্যস্ত। এবার সে লিখল, এহেন অভিশাপ বহন করিতে আমি আজ জন্ম রাজি রইয়াছি। আবির হাসলো। সত্যি তার অভিশাপ ফেলেছে। আবিরকে ছাড়া ওরা অন্য কাউকে বিয়ে করতে পারেনি। ম্যাডাম, চাটা নিন। ওরার ঘর ভাঙল। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে বাস্তবে পদার্পণ করলো আবার সে। পাশে বসে আবিরের দিকে তাকালো, তারপর তার হাতের চারদিকে মুচকি হেসে তুলে নিল 4 কাপ। বৃষ্টি হচ্ছে আজ প্রচুর। পানিতে রাস্তাঘাট থই থই করছে। ওরা আবিরের দিকে চাইলো, নিজের অস্বস্তি ভাব কাটিয়ে বলল, আরিফ, তোমার জানতে ইচ্ছে হয় না কেন আমি বিচ্ছেদ চেয়েছিলাম? আবির তাকালো ওরার মুখের দিকে। কিৎক্ষণাক নীরবতা পালন করে বলল, সত্যি বলতে চাই, খুব সত্যি বলতে চাই, খুব চাই। তবে তোমাকে আমি বিব্রত করতে চাই না। এমনিতেও আমাদের সম্পর্ক যে খুব ভালো পর্যায়ে এখন তা তো না। মলিন হাসলো আবির। ওরা বলল, আমি বলতে চাই, অতীতটা জানাতে চাই তোমায়। আবিরের উৎসুক দৃষ্টি এবার উপেক্ষা করলো না ওরা। ওরা চোখের দিকে দৃষ্টি রেখে বলল, আমাদের বিচ্ছেদের আগে আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম আরিফ।
অরুণ ছাদে দাঁড়িয়ে আছে, উদাসীনভাবে রেলিং গলিয়ে বাইরে তাকিয়ে আছে। কপির কাপে চুমুক দিয়ে আবারও বাইরে তাকালো। ভাই ভাবির সম্পর্ক নিয়ে কিছুটা হলেও চিন্তিত সে। সবার সামনে স্বাভাবিক আচরণ করলেও কোথাও একটা গিয়ে এই নাটকীয়তা অনুভব পেয়েছে অরুণ। বোন সমতুল্য অরার সাথে বন্ধুত্ব গভীর হলেও এখন তাতে যে কিছুটা ফাটা পড়েছে তা বুঝতেই পারে সে। আবার হুট করে বাংলাদেশ চলে যাওয়া তার কিছুটা অস্বাভাবিক লেগেছে। তারপর 2 বছর যখন ওরা এলো না, তখন চিন্তা বাড়ল আরও। ভাইয়ের বিষণ্ণে ঘেরা মুখ, অরার হুট করে পরিবর্তন, সবেতে তালগোল পাকিয়েছিল অরুণ। কি করবে বুঝে উঠতে পারছিল না। ভাইয়ের সাথেও এ নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ হচ্ছিল, তাই আর কথা হয়নি এ নিয়ে। তারপর যেদিন শুনলো আবির ওরাকে বিয়ে করেছে, অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছিল তখনও। এখনও নিশ্চিত ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। সম্পর্কের শেষ কোথায় গিয়ে ঠেকবে কে জানে। আমাদের বিচ্ছেদের আগে আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম আরিফ। আবির স্তব্ধ, শরীর কেঁপে উঠল, হাতের পকোড়াটা পড়ে গেল চায়ের কাপে। হালকা চা গায়ে ছিটকে লাগলো, হুঁশ এলো। ওরার দিকে তাকালো, গলা কেঁপে উঠল ওর, বলল, বাহ, বাচ্চা। ওরা মাথা নাড়ালো। আবির নিজের কাপা হাতে নিজের দিকে তাক করে বলল, আমার সসন্তান ওরা। ওরা মাথায় নাড়ালো আবারও। আবির কিছু সময় থোয়া মেরে দাঁড়িয়ে রইল, মাথায় হাত দিয়ে চুল খামচে ধরল, ঘাড়ে ব্যস্ত হাত বুলিয়ে নিল। কিছু একটা আন্দাজ করলো, উপরওয়ালাকে প্রার্থনা করলো তার আন্দাজ সঠিক না হোক, বাচ্চাটা বেঁচে থাকুক। অস্থিরতা কাজ করছে ওর মধ্যে। ওরার দিকে তাকালো, বলল, এখন কোথায় ও? ওরা তাকালো আবিরের দিকে, আবার চট করে চোখ সরালো। ওই চোখে তাকালে অনুশোচনা, অস্থিরতা ঘিরে ধরে ওকে। কাপা গলেই বলল, অ্যাব্রেশন করে। বাকি কথা উচ্চারণের আগে মাথা বামে হেলে পড়ল কিছুটা। হঠাৎ চোটের তীব্র আঘাতে কান জ্বলে উঠল। আবিরের দিকে তাকালো, পরক্ষণে মাথা নিচু করে বসে রইল। আবির নিজের কাজে নিজেও হতবাক। এই শব্দটা শোনার পর কিছু একটা হয়েছিল ওর। রাগ সামলাতে না পেরে থাপ্পড় বসিয়ে দিল ওরার গালে। ওরা দিকে তাকালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, বলল, ওরা আমায় আমায় কেন বললে না? আমি আমি কি অধিকার রাখি না নিজের বাচ্চার সম্পর্কে জানার? রাখো আরিফ, তবে ওটা একটা পাপ ছিল, ধুয়ে ফেলেছি পাপটাকে আমি। ওরা থমকালো আবির। ওরার চোখ ছলছল করলো, বেশি আদরের ফলে এটা। আবির বলল, পাপ ও করেনি, আমরা করেছি। আমাকে একবার জানাতে ওরা, আমি সব ঠিক করতে পারতাম। কি ঠিক করতে? বারবার বলতাম তোমায় বিয়ের জন্য, একটু সিরিয়াস হতে বলতাম বিয়ে নিয়ে, তুমি অত পাত্তাই দাওনি। তার মধ্যে ওই দিন পার্টিতে, তারপর এই বাচ্চা। কি কাজ করতে তুমি? বাবা কোনো দিন বিয়েতে রাজি হতো? আমাদের বদনাম হয়ে যেত। তোমাকে দোষ না দিলেও আমায় সবাই দোষ দিত। ওরা আমাকে একবার জানাতে, আমি কথা বলতাম সবার সাথে, আমি সব সামলাতাম। তুমি একটা সুযোগ তো দিতে পারতে আমাকে। তুমি বলতে পারল না ওরা। ধপ করে বিছানায় বসে পড়ল, গলায় আটকে আসছে কথা। হুট করে কেঁদে ফেলো। বাচ্চাটার কথা ভেবে বুক কাঁপছে, নিজেকে পশু মনে হচ্ছে। এমন তো চাইনি, তবে কেন এমন হলো? ও তো একটা কাল্পনিক রূপকথার মধ্যে ভালোবাসা চেয়েছিল, বাস্তবতায় এত বাজেভাবে বিক্রি করবে তা ভাবেনি। ওরা ছলছল তোকে তাকিয়ে দেখলো শুধু। নিজের সন্তানের কথা ভেবে বুক কাঁপছে ওরার। মা হয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার জন্য। বারবার ওই সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসছিল, আবার এগোচ্ছিল, হাত পা যে বাধা দিচ্ছিল, কিছু করতে পারেনিও। একটা পাপকে মুছতে আরেকটা পাপ করলো ও। এই অনুশোচনা এখনো করে খায় ওকে। ও কাকে বোঝাবে সেটা? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও, কেমন? আবির ছাদে বসে আছে, মুখ মলিন। এমন কিছু শুনবে ও ভাবেনি। যদি জানতো তবে কোনোদিন অতীতটা জানতে চাইতো না। মানলো বাচ্চাটা একটা ফুল ছিল, পাপ ছিল, তবু ওর সন্তান তো না। পাপ ভুল এগুলো তো বাচ্চাটা করেনি, তারা করেছে। প্রচণ্ড আফসোস হচ্ছে। ওই দিন যদি ওই পার্টিতে না যেত তাহলে সব ঠিক থাকতো, সব। অরাপ হয়ে গুটিসুটি হয়ে আছে বিছানার কোণে।
আবির তার সাথে কথা বলছে না। কি করবে বুঝতে পারছে না ও। কান্না করছে ও। কান্নার চাপে চোখ নাকে টাকা লাল হয়ে আছে। চুল কামছে ধরল। কিছু সময় পর ছেড়ে পাশের বালিশটা চেপে ধরল। তারপর হুট করে ছুঁড়ে মারল মাটিতে। একদম পাগলের মতো আচরণ। আবির বড্ড চুপচাপ হয়ে আছে তখনের পর থেকে। ওকে এড়িয়ে চলছে। আবিরের ব্যবহারে ওর মনে হচ্ছে সে সব কিছুর জন্য দায়ী। তার কষ্ট কেউ দেখছে না, কেউ বুঝছে না। ওর কান্না বাড়ল। সাফোকেশনের কষ্ট যেন আরও বাড়ল। কাশতে কাশতে হাত দিয়ে বুক ঘষল, হাঁ করে নিঃশ্বাস নিল। এমন আগেও হয়েছিল ওর সাথে। এইভাবে আগে ওরা কেঁদেছিল তার বাচ্চার মৃত্যুর দিন। রাত হলো। খাবার টেবিলে আরিফকে দেখা গেল না। ওরার ফোলা চোখ দেখে অরুণ অবাক হয়ে গেল। বলল, কি হয়েছে তোর? উপস্থিতির সবার নজর ওরার দিকে পড়ল। ওরা অপ্রস্তুত হলো না, উদ্বিগ্ন হলেন। ওরার কাঁধ ধরে বললেন, কি রে, কি হয়েছে? মুখে চোখের এই অবস্থা। মাথা ব্যথা করছিল অনেক মা। আমাকে বলবি না? এখন ঠিক আছি। আবির কোথায়? ও তো বাইরে, বলল আসতে দেরি হবে। কেন, তোকে বলেনি? ওরাই মন খারাপ পালো মিনার কথায়। হাসি টানলো মুখে। জোরপূর্বক হাসি নিয়ে বলল, বলেছিলে, ভুলে গিয়েছিলাম তাই। আচ্ছা বস, খাবার বাড়ছি। এখন ঠিক আছিস তো? হুম। সবাই নিজেদের খাওয়ায় ব্যস্ত হলো। ওরা খেতে বসলো। গলায় খাবার অবধি এসে থেমে গেল, আর নামছে না। কান্না আবার পাচ্ছে। কোনো মধ্যে অল্প খেয়ে উঠে গেল। অরুণের অস্বাভাবিক লাগলো কিছুটা, তবু খেয়ে দিয়ে উঠল। ওরা বিছানার উপরে শুয়েছিল। দরজার টোকা পড়ে তাকালো সেদিকে। অরুণ দাঁড়ালো, ঠিক হয়ে বসলো। ভেতরে আসতে বলল। অরুণ ঘরে ঢুকলো। বিছানায় এলোমেলো, বালিশ নিচে ফেললো। ও বালিশটা তুলে বিছানায় রাখলো। ওরার পাশে বসলো। মেয়েটার ফোলা চোখ মুখ দেখে চুপ থাকলো কিছুক্ষণ। ওরার মাথায় আদরে ভঙ্গিতে হাত রাখলো। এরপর অনেক কোমল গলায় বলল, কি হয়েছে? আদুরে কথায় ঠোঁট ভেঙে কান্না এলো। অরার শব্দ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে অরুণকে জড়িয়ে ধরল। অরুণ অরার মাথায় হাত বোলালো, কাঁদতে দিল। কিছু সময় পর কান্নার গতি কমে এলো। অরুণ আবারও জিজ্ঞাসা করলো। কি হয়েছে? অরা এবার সব খুলে বলল। অরুণ বরাবরের শান্ত স্বভাবে ধৈর্য নিয়ে ওর সবটা শুনলো। সব শোনার পর বলল, ভাইয়াকে কেন বলিসনি? কেন যেন ভয় পাচ্ছিলাম, যদিও অস্বীকার করে। এমন মনে হয় ওকে। লিস্ট আমাকে বলতে পারতিস। আমার মাথা কাজ করছিল না। তুই বল, এমন সিচুয়েশনে পড়লে কার মাথা ঠিক থাকে? বুঝতে পারছি আমি। বাট ওরা, এটা তোদের পার্সোনাল ম্যাটার। তবুও আমি কথা বলবো ভাইয়ার সাথে। এখন এত কাঁদিস না। ভাইয়ের সাথে কথা বল। ওকে তোর পয়েন্ট অফ ভিউটা দেখতে হবে। টেনশন করিস না, সব ঠিকঠাক হবে। ওরা মাথা নাড়ালো। অরুণ আরও কিছু সময় কথা বলে চলে গেল। ওরা মাথা ঠেকালো দেওয়ালে। কান্না পেল আবার। ঠোঁট কুচকালো। এত শীতকাঁদুনি কবে হলো ও? রাতে পুরুষালী আলিঙ্গনে আবদ্ধ ওরার চার দেহর পাড়ি খাওয়া ভারী শ্বাস ধীরে ধীরে হালকায় পরিণত হলো। ওরার ঘুম ভেঙে গেল। নড়ে চড়ে উঠল। পেটের স্বাদ জড়িয়ে পুরুষালী বাহু দেখে আস্তে ধীরে পাশে তাকালো। আরিফের চোখ বন্ধ করা, ঘুমিয়ে গেছে বোধ হয়। সুযোগটা লুফে নিল ওরা। জড়িয়ে ধরল ওকে, বুকে মাথা রাখলো আলতো করে। খুব অল্প স্বরে বলল। সরি আরিফ। তখন মাথায় হাতের স্পর্শ পেল ও। পানি গড়ল চোখ থেকে। ওরা ভাঙ্গা গলায় বলল, আমি কোনো দিনও এমন করতে চাইনি। আমিও চেয়েছিলাম হ্যাপি লাইফ লিড করতে তোমার সাথে, বাট ভাগ্যে ছিল না হয়তো। আই এম সরি আরিফ। আমি ভয় পাচ্ছিলাম যদি তুমিও অস্বীকার করো, তো তখন কি করব আমি? আমি সরি। কান্নায় ভেঙে পড়ল ওরা। আবিরের কাছে নিজেকে আরেকটু গুটিয়ে নিল। ওর বুকে মুখ রেখে ফুঁপিয়ে উঠল। আরিফ নিজের সাথে জড়িয়ে ধরল ওরাকে। মেয়েটার কান্নার শব্দ বুকে বেঁধেছে যেন তার। ওরার মাথার থুতনি ঠেকিয়ে চুলে আদরি ভঙ্গিতে হাত বোলাতে লাগলো আরিফ। তাই নিজের চোখের জল ভর্তি গড়িয়ে পড়লো। তাই একবার চোখ টেপে বন্ধ করে ফেলল। ওরার ক্রন্ধনে চাপা সুর তার বুকে এফোর ওফার করতে যেন সক্ষম। নিজের সন্তানের কথা চিন্তা করে বুকের অজানা অস্থিরতা কাজ করছে ওর। কষ্টে গলা কান্না দোলা পেকে আছে যেন। চিৎকার করে নিজের কষ্ট জাহির করতে চেয়েও ব্যর্থ সে। সমাজে তথাকথিত নিয়ম আছে যে পুরুষ মানুষকে কাঁদতে নেই, তাদের আবার কিসের কান্না? তারা থাকবে লোহার মতো শক্ত, যাদের বাঁকানো গেলেও ভাঙা অসম্ভব। এই নিয়মের কাছে সে হেরে যাচ্ছে প্রতি পদে পদে ক্ষণে ক্ষণে।
সেই রাত কাটলো একজনের আজাহারিতে আর একজনের বুক চাপা দেওয়া কষ্টে। বারান্দায় দাঁড়িয়ে আছে আরিফ, রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রুমে শুয়ে থাকা ওরার দিকে তাকালো। মেয়েটা অনেক কেঁদেছে কাল রাতে, বোধহয় অর্ধেক রাতেই কেঁদেছে। আরিফ ঘুরে আকাশের দিকে বিরোধ চোখে তাকালো। এতদিনের হাস্যোজ্জ্বল মানুষটা হুট করে কেমন নাই হয়ে গেছে। যার মনে বিষাদে ভরে আছে সে আর কি হাস্যোজ্জ্বল থাকবে? বুকে হাহাকার শেষ নেই ওর। অরুণ কথা বলছিল ওর সাথে ওরাকে নিয়ে। ছেলেটা চোখ মুখ দিয়ে বুঝেছিল যে ছেলেটা বেশ লজ্জাই পাচ্ছে এসব নিয়ে কথা বলতে। যতই হোক বড় ভাই, অথচ আবির সেদিকে ছিল নির্বিকার চুপচাপ। সব কথাই শুনেছে ও, বুঝছে। রাতে করা ওরার কান্নার কথা মনে পড়লে এখনো কেমন বুকটা করে উঠছে। পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলো ও। সিগারেট খুব একটা না খেলেও কিছুটা অভ্যাস আসে তার। বারান্দার দরজা আটকে দরজা এক করে গিয়ে দাঁড়ালো। সিগারেট ঠোঁটের দুভাজের মাঝে ধরলো। একবার ধোঁয়ায় যেন চারপাশ এক হাহাকার ভরে উঠছে। বিয়ের কতদিন হলো যেন তোমাদের? ওরা চৌকিতে তাকালো সামনে বসা মহিলাটার দিকে। তার নাম রোকসানা, পাশের বাড়িতে থাকে উনি। ওরা চেনে বলে মনে হয় না। সকালে এলো রোকসানা, বলে বৌমা মানে ওরাকে দেখবে, কথা বলবে। সে থেকে আধা ঘন্টা ধরে বসে আছে ওরা, বিভিন্ন কথাবার্তা বলছিল। বলো। রোকসানার কণ্ঠে ধ্যান চিহ্ন হলো ওরার। ও বলল, 7.5 মাস। মহিলা মুখ কোচকালেন, তিক্ততার সাথে বললেন, এতদিন হলো এখনো অবধি সুখবর দিতে পারলে না? এখনকার ছেলে মানুষ না। ইঙ্গিত বুঝে অন্তত বিরক্তি নিয়ে তাকালো ওরা। সত্যি আন্টি, এখনকার মেয়ে মানুষ এত বাজে। ওরা অন্যের বর নিয়ে টানাটানি করছে, অন্যের বর নিয়ে পালিয়ে যাচ্ছে। সি। আফসোসের সুরে বলতে বলতে আরিফ বসলো ওরার পাশে। আরিফের গলা পেয়ে ওর দিকে তাকালো ওরা, তারপর রক্সানার দিকে তাকালো। মহিলা খুব বাজে ভঙ্গিতে অপমানে থমথমে। ওনার মেয়ে পরকীয়া করে স্বামী ছেড়ে অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছিল। তারপর 1 মাস পর ফিরেও আসে, কারণ যার সাথে সে পালিয়েছে সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। খবরটা ওরা শুনেছিল। আবিরের কথা বুঝে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আবির বলল, আন্টি, আমাদের বিয়ের 7 মাস হয়েছে, 7,000 মাস না। আর সময়ও কোথাও পালাচ্ছে না, ওরাও না। সময় হলে বাচ্চা আসবে, তখন আপনি এই এলাকার মধ্যে সবার আগে জানবেন। আমি নিজে গিয়ে 2 প্যাকেট মিষ্টি দিয়ে আসবো আপনার বাড়ি, কথা দিলাম। তীব্র অপমান নিয়ে মিনার দিকে তাকালো রোকসানা। এই আশায় ছেলেকে ধমকাবেন বা কিছু বলবেন, অথচ ভদ্রমহিলা নির্লিপ্ত ভাব নিয়ে বসে। ঠোঁটে করে তার হাসি অধা বিচরণ। সে ছেলের কথায় খুব গর্ব অনুভব করছেন তিনি। রোকসানা উঠে দাঁড়ালেন, মিনার উদ্দেশ্যে বললেন, ছেলেকে ভদ্রতা শেখান ভাবি। আর এক্ষুনি বউ পাগল, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। ছেলে বউ পাগল হলে আমার আপত্তি নেই ভাবি। আমার যেখানে আপত্তি নেই সেখানে আপনার আপত্তি থাকার কথা না। আর থাকলেও আমার কিছু করার নেই। রোকসানা বেরিয়ে গেলেন থেকে তীব্র অপমান নিয়ে। ওরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ওরা। আবির এগিয়ে এলো ওরার কাছে, মেয়েটার কমর জড়িয়ে ধরলো। ওরা আবিরের গলায় জড়িয়ে ধরে বলল, কি? আরিফ দুদিকে মাথা নাড়ালো। ওরা বলল, ঘুরতে নিয়ে যাবে? কোথায় যাবে? যে কোনো জায়গায়। আরিফ ওরা থুতনিতে চুমু খেয়ে বলল, রেডি হয়ে নাও। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই। কোনো হুড়তোলা রিকশায় এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই। অচেনা গলিতে এক শহর ভালোবাসা দিতে চাই। ইয়ারফোনে বাজা গানটা শুনে ওরার দিকে তাকালো আরিফ। ওরা তাকালো, গানের প্রতিটা লাইনে যেন তাদের সাথে মিলে গেছে। এই যে নীল শাড়ি পরিহিত, আবার চুল বাতাসে এলোমেলো হয়ে আছে। আরিফ তাকে মুগ্ধ হয়ে দেখছে। তাদের অবস্থানেও এখন রিকশায়। পার্থক্য তাদের রিকশায় হুট নামানো, এই যা। তাদের মন প্রেমের জোয়ারে ভাসছে। ওরাকে নিয়ে আরিফ একটা শিউলি গাছের নিচে বসলো। শিউলি ফুলের গন্ধে মম করছে চারিদিক। বসার জায়গায় পড়ে থাকা কিছু শিউলি ফুল তুলে ওরার উপর ছড়িয়ে দিল, ঠিক যেন ফুল বর্ষণ হয়ে গেল মেয়েটার উপর। ওরা হাসলো। আরিফ আবারও যেন প্রেমে পড়ল। অরিন বলল, চারটি এমন একটি পদার্থ যা মানুষের মন কাড়ায় সর্বদা সক্ষম। এমন বাঙালি বোধহয় খুব কমই আছে যে চা অপছন্দ করে।
আমার এখনই মনে আছে যেদিন আপনি প্রথম আমায় বলেছিলেন আপনি চা পছন্দ করেন না। আমি আপনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলাম, ভাবছিলাম এ আবার কেমন মেয়ে, চাও পছন্দ করে। তা তো চন্দ্রবতী, এখন বলুন, এতদিন আমার সাথে থেকে চা পান করা রূপ থেকে পরে আপনার অনুভূতি কী? চন্দ্র বাতরা পরে হাসলো। ছেলেটার বোধ হয় এই চা নিয়ে আসক্তি হয়ে গেল না। অবশেষে নিজেও পছন্দ করতো না চা, কিভাবে যেন ছেলেটার সাথে থাকতে থাকতে চা নামক পদার্থটা তার পছন্দের তালিকায় যোগ হলো। সে খুব আবেগ নিয়ে লিখলো, ওহে আমার হৃৎপিণ্ড, শুনুন, চাপান করা রপ্ত করতে পেরে আমি খুবই উচ্ছ্বাসিত হলেও এর চেয়ে বেশি উচ্ছ্বাসিত আপনার সাথে পূর্ণ 3 বছর কাটাতে পেরে। আপনি বলুন তো, এই চন্দ্রাবতীর সাথে তার হৃৎপিণ্ড কখন দেখা করবে? অন্য এবার হেসে ফেললো, লিখলো, যখন চন্দ্রাবতী তার হৃৎপিণ্ডের সাথে লাল পাড়ের সাদা শাড়ি, খোপায় বেলি ফুলের মালা গুজে, হাতে লাল সাদা মিশ্রণের চুড়ি পরে দেখা করতে আসবে, তখন। ঠিক আছে, নদীর পাড়ে এসে অপেক্ষা করবেন। রোজ, কি করছো? পাস্তা বানাচ্ছিল ওরা, যদিও এটা ফার্স্ট টাইম। আরিফিটাকে পিছনে তাকালো, বলল, পাস্তা বানাচ্ছি। বানানো শেষ? খেয়ে বলো তো কেমন হয়েছে। আচ্ছা, তবে কেন করতে গেলে এগুলো? আমায় বলতে বানিয়ে দিতাম। আহা, কিছু হয়নি তো না, খাও। বলে একটা বাটির পাস্তা নিয়ে আবির হাতে দিল ওরা। আবির 1 চামচ খেলো, ওরা 1 চামচ খেলো। এভাবে পুরো বাড়িটা খালি করলো। ওরা উৎসুকভাবে তাকিয়ে আছে, জিজ্ঞাসা করলো কেমন হয়েছে। আরিফ ভাত প্রসঙ্গীয় ভঙ্গিতে খুঁড়িয়ে দেখিয়ে বলল, অমৃত, আহা, হ্যাঁ তো স্বাদ। ওরা উৎফুল্ল হলো। আরিফ রুমে এলো, নিজেকে এতক্ষণ সামনে রাখতে পারলো, এখন পারলো না। বাথরুমে গিয়ে বমি করে ফেললো। এরপর সময় নিয়ে হাত মুখ ধুয়ে নিল, তবুও ঝাল কমলো না। পাস্তা মাত্রাধিক ঝাল ছিল। এমন না সে ঝাল খায় না, খায়, তবে এত না। মুখে পানি ছাপটা দিয়ে বেসিনের আয়না দিয়ে তাকালো, কেন যেন হালকা হাসলো। তারপর বেরিয়ে এলো বাথরুম থেকে। সেন্টার টেবিল থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেলো। একই নদীর পাড়ে এসে অপেক্ষা করছে অরুণ। পরনে সাদা পাঞ্জাবি, যা 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 ছেলেটির গায়ে দারুণভাবে এঁটেছে। এরই মধ্যে দেখা মিলল কাঙ্ক্ষিত নারীর। লাল পাড়ের সাদা শাড়ি, কপালের ছোট্ট লাল টিপ, কানে চুমকো, হাতে লাল চুড়ি, খোপায় বেলি ফুলের মালা। এ যেন বিদ্ধশীয় রূপ। কুচি ধরে হেঁটে চলল চন্দ্রা দ্রুত পায়ে, এসে অরুণের হাত ধরল। অরুণ দেখল শুধু মেয়েটাকেই, তার মন মতো সেজেছে মেয়েটা। সুখ অনুভূতি হলো, হাসলো খানিক। চন্দ্রা জিজ্ঞাসা করলো, কেমন লাগছে আমায়? সুন্দর। শুধু সুন্দর? অরুণ হাত দিয়ে চন্দ্রার মুখের সাথে লেপটানো কিছু চুল কানে গুঁজে দিল, অতঃপর ফিসফিসালো, হুম, শুধু সুন্দর না, এই যে তোমার বিনাশিনী রূপ, তোমার হাতে আজ আমি বিনাশ হবই। চন্দ্রা লজ্জা পেল, লাজুক হাসলো, অরুণের দিকে তাকালো। অরুণ ওকে নিয়ে একটা গাছের পাশে বসলো। মেয়েটার রূপে তার গান গাইতে মন চাইলো, খালি গলায় গেয়ে উঠল, ওরে নয়নতে নয়ন দিয়া রাখবো তারে, ওরে হে নয়নেতে নয়ন দিয়া রাখবো তারে, চলে গেলে যেতে দিব না, না না ছেড়ে দেব না, তোমায় হিটমা ঝাড়ে রাখব, ছেড়ে দেব না, তোমায় হিদমা ঝাড়ে রাখব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গহর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। চন্দ্রাবতী, কোথায় তুমি? তোমার শূন্যতা আমাকে পীড়া দেয়, তা কি তুমি জানো না? বাত্রা পৌঁছালো, তবে সেই বাত্রা আর দেখা হলো না। অরুণ আশাবাদী হয়ে বসে রইল। এই বলে তার চন্দ্রাবতী বাত্রা পড়ল, তারপর নিজে বাত্রা পাঠালো, বলল, জানো হৃৎপিণ্ড আজ কি হয়েছে? আফসোস, চন্দ্র এমন করল না। অরুণ কতটা অস্থিরতার মধ্যে আছে মেয়েটা কি জানে না? এমন কেন করছে তাহলে সে? কতদিন হলো, প্রায় সপ্তাহখানিক। মেয়েটার খোঁজ নেই, না কোনো ফোন, না মেসেজ, কিছু নেই। অরুণ মাথা চেপে বসে পড়ল। আচ্ছা, মেয়েটার কি কষ্ট হচ্ছে না এমন করতে? হওয়ার কথা তো, তবে এমন করার কারণ কি? এভাবে দিন কেটে গেল, সপ্তাহ গেল, মাস পেরোলো। হঠাৎ ফোন বেজে উঠল। অরুণ ফোনের দিকে তাকালো। আনমনের নাম্বার। ছেলেটা কমাসে বেশ চুপচাপ হয়ে গেছে। এমন এসে প্রচণ্ড চঞ্চল, তবে এত শান্তও নয়। প্রেমের বিরহর কি এত?
একটা মানুষের পরিবর্তন পর্যন্ত করে দেয়। অরুণ ফোন তুলল। একটা চিকন কণ্ঠস্বর ভেসে এলো। অরুণ, অরুণ কেঁপে উঠল যেন। এই স্বর চন্দ্রা, তার চন্দ্রাবতী। অরুণের গলা শুকিয়ে আছে, এতটুকু তরল জপন গলা বলে অবশিষ্ট নেই। ও কাঁপা কাঁপা স্বরে বলল, চন্দ্রাবতী, দেখা করবেন? তুমি কোথায় চন্দ্রাবতী? তুমি জানো কত খুঁজেছি তোমাকে। তুমি কই? অস্বস্তির গলায় ব্যস্ত ভঙ্গিতে কথাগুলো বলল অরুণ। চন্দ্রা হাসল, বলল, দেখা করি আজ বিকেলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখা করি। লোকেশন মেসেজ করছি। রোজ, বলো। কই তুমি? এখানে? ব্যালকনিতে এগিয়ে এলো আরিফ। ওরা দাঁড়িয়ে আছে। আরিফ জড়িয়ে ধরলো ওরাকে পিছন থেকে। মাথার চুলের সিঁথি থুতনি ঠেকিয়ে বলল, এখানে কি করস? এমনি দাঁড়িয়ে আছি, বোর লাগছে। ডিনারে বাইরে যাবে? নিয়ে যাবে? উচ্ছ্বসিত কণ্ঠে ওরার। আবির হাসল। আরিফ হাসল, বলল, তুমি যেতে চাইলে অবশ্যই। রেডি হই তবে। আরিফ পরের মাথায় হাত বুলিয়ে বলল, যাও। ওয়েল, তুমি চুজ করে দাও কি পরবো। বলতে বলতে ঘরে ঢুকলো ওরা। কার্ড খুলে জিজ্ঞাসা করলো, চুড়িদার নাকি শাড়ি? শাড়ি। ওকে, বাইরে যাও, রেডি হয়ে আসছি। আরিফ রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ বাদে ওরা তৈরি হয়ে বের হলো ঘর থেকে। পরনে খয়েরি পাটের ধূসর শাড়ি, চুলগুলো বেনি গেথে বা পাশে এনে রাখা। অলংকার বলতে আছে পায়ে একজোড়া নূপুর আর হাতের কিছু আংটি, কানে ছোট টপ। আবির মুগ্ধ হলো। মেয়েটার ড্রেসিং চেঞ্জ যা চমৎকার। আবির তৈরি হলো। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, চমৎকার সুপুরুষ লাগছে তাকে। কোকড়া চুলগুলো যেন বেশ আকর্ষণীয় ঠেকলো ওরার কাছে। কিছু সময় বাদে বেরিয়ে পড়লো ওরা। রেস্টুরেন্টের কর্নারে একটা টেবিলে বসে আছে অরুণ ও চন্দ্রা। অরুণ অবাক হয়ে মেয়েটাকে দেখলো। পরনের শাড়ি, হাতে চিকন চুড়ি, নাকে ছোট নাকফুল, চুলে অগোছালো খোপা। চন্দ্রা কখনোই এমনভাবে সাজতো না, তবে আজ কেন? তুমি এতদিন কোথায় ছিলে চন্দ্রাবতী? চন্দ্রা হাসলো, বলল, ভালো আছেন? তোমায় ছাড়া ভালো থাকা যায়? এখন থেকে যে থাকতে হবে অরুণ। সম্বোধন অরুণকে হতভাগ করতে যথেষ্ট ছিল। মেয়েটার এমন সম্বোধন সে কখনো শোনেনি। ও অবাক হয়ে বলল, আপনি আজ্ঞা জ্ঞান করছো না চন্দা? এত পরিবর্তন? যেখানে সম্পর্কে পরিবর্তন এসেছে সেখানে নামই পরিবর্তন কি অস্বাভাবিক? কি হয়েছে তোমার? আমি বিবাহিত অরুণ। অরুণ স্তব্ধ হয়ে গেল, নড়াচড়া করতে ভুলে গেল যেন। ও কাঁপা গলায় বলল, কি? যা শুনেছেন। চন্দ্রাবতী, এমন মজা করো না, সহ্য হবে না আমার। মজার কোনো সম্পর্কে আমাদের মধ্যে আর আছে বলে আমার মনে হয় না অরুণ। তুমি ঠকালে কিভাবে আমায়? একটুও বাদলো না? চন্দ্রা ব্যথা তোর ভঙ্গিতে হাসলো, বলল, বাবা মার জেদে তারা বাধ্য করেছে আমায় বিয়ে করতে। ছেলে এত পছন্দ তাদের, আমি না করলেও বিয়ে করতেই হলো। অবশ্য ছেলে খুব ভালো কিনা, আমি নাকি অনেক ভালো থাকবো। অরুণের চোখ গেল চন্দ্রার হাতের এক পাশে। কার্ডের দাগ কেমন। অরুণ ক্লান্ত গলায় বলল, তুমি ভালো আছো? হুম, অনেক। জানো, আমাকে ও অনেক ভালোবাসে। একটা গুড নিউজ দিই। অরুণ করুণভাবে তাকালো চন্দ্রার মুখের দিকে। চন্দ্রা বলল, আমি প্রেগনেন্ট। অরুণ কেঁপে উঠল, কথাটা বুক বিঁধল। তার চন্দ্রাকে অন্য কেউ মলিন করেছে? অন্য কারো অস্বস্তি তার গর্ভে বেড়ে উঠছে? চন্দ্রা মলিন হাসল। অরুণ বাইরে বেরিয়ে এলো, চন্দ্রার পাশে দাঁড়ালো, বলল, আসি, ভালো থাকবেন। বলে সামনে হেঁটে গেল চন্দ্রা। অরুণ কটর ভর্তি জল নিয়ে তা দেখল। আচমকা চন্দ্রা দাঁড়িয়ে গেল, ফিরে তাকালো অরুণের দিকে। আশ্চর্য, মেয়েটা কাঁদছে। হ্যাঁ, চন্দ্রা কাঁদছে। কিছুক্ষণ অরুণের দিকে তাকিয়ে চলে গেল চন্দ্রা। অরুণ চোখ বন্ধ করে ফেল, পানি গড়ল চোখ বেয়ে। রাতের বেলা ব্রিজ দিয়ে হাঁটছে ওরা আর আরিফ। আশেপাশে মানুষ নেই। আরিফ দাঁড়িয়ে পড়ল, পকেট থেকে একটা গোলাপ বের করে ওরার সামনে ধরল। ওরা হেসে সেটা নিল। আরিফ নিজের হাত ওরার দিকে বাড়িয়ে দিল, বলল, উইড ইউ লাইক টু ডান্স উইথ মি? ইয়েস, আই উড লাভ টু। এরপর হেসে আরিফের হাত ধরল ওরা। আশেপাশে যেহেতু কেউ নেই, সমস্যাও নেই। আরিফ ফোনে গান বাজালো।
I want you to know that I am never leaving because I am Mrs. Snow till death will be freezing. Yeah, you are my home for all season. So come on, let's go. হাতে হাত রেখে অরাকে নিজের দিকে ঘুরিয়ে আনলো আরিফ। মুখোমুখি হলো যখন দুজন, তখন অরা হাসলো। নাচের কায়দায় আবার দূরে সরে গেল। Let's go below zero and hide from the sun. I love you forever, where we'll have some fun, yes. Let's hit the north pole and live happily. Please don't cry, no tears now. It's Christmas, baby. My snowman and me, baby. আবারও হাতে হাত রেখে নিজের দিকে এনে পিছনে ঘুরে কানে ফিসফিস করে বলল। Baby, অরা কাঁধ হালকা কুজ্জিত করে শব্দ করে হাসল। সুন্দর চলল তাদের জীবন, কিছু সময়ে ঝগড়া, আবার ভালোবাসা। এই তো জীবন। আবার সবার পরিণতি কি এত সুন্দর? না। কিছু সময় অরুণ চন্দ্রের মতো ভালোবাসলেও বিচ্ছেদ নামক বিষাদ শব্দটা জীবনের সাথে জুড়ে ভালোবাসাকে কবর দিতে হয়। এই তো জীবন, তাই না? সমাপ্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটা কোনো মাফিয়া গল্প ছিল না, আমার খুব ভালো লাগছিল তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কার কার জীবনের সাথে গল্পটা মিলে গেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্পতে। ধন্যবাদ।